ভোটার কালি মোছার আগেই নির্বাচনী অঙ্গীকার পূরণের রেকর্ড প্রধানমন্ত্রীর। পয়লা বৈশাখ চালু হবে কৃষক কার্ড। ৩০ এপ্রিল পর্যন্ত চলবে প্রথম অধিবেশন। ঈদের আগে শেষ কর্মদিবস আগামীকাল। সংসদেই সংবিধান সংস্কার বিষয়ে ফয়সালার আশা। আগামীকালই সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি জামাত এনসিপির, নইলে রাজপথে নামার হুঁশিয়ারি। তুলে নেওয়া হচ্ছে পেট্রোল, অকটেন, ডিজেলের রেশনিং। সিন্ডিকেট ও বাড়তি মজুদের পাল্টাপাল্টি অভিযোগ। জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণতার আশা প্রতিমন্ত্রীর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ইমাম, মুয়াজ্জিন সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের সম্মানী ভাতা কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান জানান, ভোটের কালি মুছে যাবার আগেই সব নির্বাচনী প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। 14 এপ্রিল পয়লা বৈশাখ থেকে কৃষক কার্ড চালু হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সেকান্দার ইমান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মরতদের সম্মানী ভাতা কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইমাম, মুয়াজ্জিনের পাশাপাশি খাদেম, পুরোহিত, সেবায়ত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষের সম্মানী প্রদান করা হবে। প্রতিটি মসজিদে মাসিক ভাতা 10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মসজিদের ইমাম 5,000 টাকা, মুয়াজ্জিন 3,000 এবং খাদেম 2,000 টাকা করে পাবেন। প্রতিটি মন্দিরের জন্য 8,000 টাকা দেওয়া হবে, যা থেকে পুরোহিত 5,000 টাকা ও সেবায়ত 3,000 টাকা পাবেন। প্রতিটি বৌদ্ধ বিহারের জন্য 8,000 টাকা দেওয়া হয়েছে, যার মধ্যে বিহার অধ্যক্ষ 5,000 এবং উপাধ্যক্ষ 3,000 টাকা পাবেন। এছাড়া প্রতিটি গির্জার জন্য 8,000 টাকা নির্ধারণ করা হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন, তাদের জন্য আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করে সবাই মিলে ভালো থাকার কথা জানান প্রধানমন্ত্রী। আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ, এর জন্য আমি আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করি। যে দেশের নাগরিকদেরকে যদি দুর্বল করে রাখা হয়, তাহলে রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না। এবং সেই জন্যই আমাদের ইচ্ছা, আমাদের দর্শন, আমাদের পরিকল্পনা, বাংলাদেশের নাগরিকদেরকে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ধীরে ধীরে শক্তিশালীভাবে গড়ে তুলতে চাই। কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচি নিয়েও কথা বলেন সরকার প্রধান। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারী সমাজের জন্য আমরা ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড চালু করেছি। পর্যায়ক্রমিকভাবে এই কার্ড সারা বাংলাদেশে 4 কোটি পরিবারের নারী প্রধান তারা প্রত্যেকে ইনশাল্লাহ পাবেন। আগামী 14 এপ্রিল তথা পয়লা বৈশাখ থেকে আমরা ইনশাল্লাহ ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট চালু করব। ইনশাল্লাহ আগামী 16ই মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে আমাদের খাল খনন কর্মসূচি। কেউ যেন বিরোধ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংশয়বাদী সবাই মিলে ভালো থাকার কথা জানান প্রধানমন্ত্রী। সবার জন্য একটি নিরাপদ রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার কথাও জানান তারেক রহমান। পুরোহিত সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। 30 এপ্রিল পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। তবে ঈদের আগে 15ই মার্চ শেষ অধিবেশন বসছে। এরপর 29শে মার্চ থেকে পুনরায় সংসদের অধিবেশন শুরু হবে। আজ সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সংবিধান সংশোধন বিষয়ে চলতি অধিবেশনেই আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ কমিটির সদস্যরা এতে অংশ নেন। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগে রবিবার শেষ বৈঠক। এরপর 29শে মার্চ শুরু হয়ে প্রথম অধিবেশন শেষ হবে 30শে এপ্রিল। এপ্রিলের 30 তারিখ পর্যন্ত চলবে, এটাই সিদ্ধান্ত হয়েছে। এটা তো
এটার উপর যে ইয়েগুলো হয়েছে এগুলো আলোচনা 133টি যে 133টি অধ্যাদেশ এগুলো বিষয় আছে। তারপরে আর সংসদের নর্মাল বিজনেস ট্রানজাকশন যেটা এগুলো সম্পাদিত হবে। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে সংসদে। সংসদ অধিবেশনের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনে ডাকার কথা ছিল। এখন সরকার দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে সংসদ শুরু হলে সংসদে এই বিষয়ে আলোচনা হবে। তো সেটা আমরা জানতে চাবো, সংসদে এটা আমরা জানতে চাবো। সরকার দলের বক্তব্যের প্রেক্ষিতে বক্তব্য, তারপরে আমরা আমাদের করণীয় ঠিক করব। এটা সংসদে বলবো বিএনপি কি ভাবছে, সংসদে আলোচনা হবে, সংসদ সমস্ত আলোচনা কেন্দ্রবিন্দু। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের বিষয়ে গঠিত কমিটির কার্যক্রমও শেষ হবে এই অধিবেশনেই। উদ্দেশ্য হলো যে সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো গঠিত হওয়ার আগ পর্যন্ত ট্রেডিশন অনুসারে এই বিশেষ কমিটি গঠিত হয়। তো অধ্যাদেশগুলো, বিলগুলো যেগুলোই আসবে এগুলো বিশেষ কমিটিতেই পাঠানো হবে, সেখানে যাচাই বাছাই হয়ে তারপরে রিপোর্ট আকারে সংসদে উত্থাপিত হবে। এই অধিবেশনে অবশ্যই সম্ভব, এগুলো বিশেষ কমিটিতে যাবে। এটা কালকেই প্রস্তাব উত্থাপিত হবে, ল মিনিস্টার উত্থাপন করবেন। চলতি অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য 8টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য 460টি সহ 468টি প্রশ্ন পাওয়া গেছে। এছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার জন্য মোট 50 ঘন্টা সময় বরাদ্দ রাখা হয়েছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আগামীকালের মধ্যে সংসদে সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জামায়াত সহ 11 দল। জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলের লিয়াজ কমিটির জরুরি বৈঠক শেষে জোটের এই সিদ্ধান্তের কথা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে বিএনপি। স্বৈরাচারের দোসরকে সংসদে ভাষণ দিতে দিয়ে সংসদকে কলুষিত করেছে বিএনপি। অভিযোগ এই জামায়াত নেতার। তিনি আরও বলেন, নিজেদের দলীয় প্রশাসক নিয়োগ দেওয়ার মাধ্যমে সিটি নির্বাচনেও ইঞ্জিনিয়ারিং করার পায়তারা করছে বিএনপি। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, অর্থাৎ আগামীকালের মধ্যে যদি উদ্যোগ গ্রহণ না করা হয়, জনগণকে সাথে নিয়ে জনগণের সম্মান, মর্যাদা, আকাঙ্ক্ষা সমুন্নত রাখার জন্যেই আমরা রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হব। এবং খুব সহসাই শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক দেখে আমরা সেই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। সাংবাদিকরা ঠিক হলে রাষ্ট্র সঠিক পথ খুঁজে পাবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জনস্বার্থে সরকারি দলকে সহযোগিতা করলেও জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজ করলে জামাত তার বিরোধিতা করবে। শনিবার লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামাত আমির সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দেশের জন্য বীরের মতো লড়তে হবে, সত্য কথা সাহস করে তুলে ধরতে হবে। তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও বাকি 3টি স্তম্ভ ঠিক রাখার জন্য গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সংসদের বিরোধী দলীয় নেতা আরও বলেন, বাংলাদেশ আর কোনোদিন আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না, তেমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখে জামাত। সংবাদ মাধ্যমে যারা সত্যিকার অর্থে সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, তাদের কণ্ঠগুলা স্তব্ধ করে দেওয়া, এবং তারা সফল হয়েছিল। সেই সফলতার রেশ এখনো চলছে বলে মাঝে মাঝে যেন মনে হয়। আমরা ফেসিবাদ থেকে আংশিক নয়, পূর্ণ মুক্তি চাই। এটা যার আমলেই হোক, যখনই হোক। ফেসিবাদ কখনো জাতিকে ভালো কিছু দিতে পারে নাই, পারবে না। এবং সাংবাদিক বন্ধুদেরকে শুধু এতটুকু অনুরোধ করব, আপনাদের পরিচয় হচ্ছে আপনারা জাতির বিবেক। উন্নত চিকিৎসার জন্য রবিবার সিঙ্গাপুরে নেওয়া হবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। সকাল 11টায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে তাকে। মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাসও সাথে যাবেন। শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। এর মধ্যে শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। শুক্রবার মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, রাজনৈতিক মতবিরোধের নামে শুরু হওয়া মক কালচার থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। মশিউর রহমান জাদু মিয়ার ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনকে প্রলম্বিত করার মধ্য দিয়ে একটি মহল দেশের গণতন্ত্রকেই দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ১২ তারিখে নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষ আবারও গণতন্ত্রের সুফল পেতে শুরু করেছে। এই নির্বাচনের মাধ্যমে দিল্লি ও পিন্ডির প্রতি অন্যদের মোহ ভেঙেছে বলেও মন্তব্য করেন জহিরুদ্দিন স্বপন। এ সময় উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ডক্টর মাহবুবুল্লাহ, আবু সালে, প্রয়াত জাদু মিয়ার মেয়ে রিটা রহমান সহ অনেকে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির উত্তাপ ছড়িয়েছে দেশের জ্বালানি তেলের বাজারে। পরিস্থিতি সামাল দিতে তেল বিক্রি সীমা নির্ধারণ করে দিলেও কাটেনি সংকট, উল্টো তৈরি হয়েছে জটিলতা। এই অবস্থায় পেট্রোল, অকটেন, ডিজেল বিক্রিতে রেশনিং তুলে দিচ্ছে সরকার, যা কার্যকর হবে কাল থেকে। ফলে রবিবার দুপুর থেকে চাহিদা মতো জ্বালানি তেল কিনতে পারবেন ক্রেতারা। মেজবা রহমানের রিপোর্ট। শনিবার ঢাকার বিভিন্ন প্রান্তে বাইক প্রতি 2 লিটার, রাইড শেয়ারিং পাস, প্রাইভেট কারে 10, মাইক্রোবাসে 25 লিটার পর্যন্ত তেল দেয়া হচ্ছে। তেল কিনতে সকাল থেকে পাম্পগুলোতে ভিড় জমিয়েছেন গ্রাহকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল পেলেও তা চাহিদা মাপক নয় বলে অভিযোগ ভোক্তাদের। তেল নেওয়ার জন্য গেছিলাম, ভিতরে এত সিরিয়াল, আমি ভয় আসিয়ে পড়ছি। আলটিমেটলি ওয়ার্কিং আওয়ার তো ওয়েস্ট হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড়। তার কারণ হচ্ছে আমার প্রপারলি যে জায়গায় থাকার কথা আমি তো যেতে পারতেছি না। এখন তো সব জায়গায় সংকট চলতেছে, সংকটে তো সবাইকে আসলে মিতব্যয়ী হইতে হবে। প্রাইভেট কার চালকদের অভিযোগ, ঈদ যাত্রায় এত স্বল্প তেলে রীতিমতো ভোগান্তিতে আছেন তারা। এর পেছনে পাম্প কর্মকর্তাদের সিন্ডিকেটের অভিযোগও তাদের। তেলের কারণে এক এক ড্রাইভার 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাইতে পারে না, কিভাবে গাড়ি চালাবে? এরা তো অ্যাক্সিডেন্ট করবে রাস্তায়। আমাদের প্রত্যেকটা গাড়িতে 40 লিটার তেল ফুল দিয়ে যাক, মানুষ তো বাড়ি যাবে, ঈদ করবে না। সবার তো ফ্যামিলি নিয়ে ঈদ করার শখ আছে না, তেলের কোনো সংকট নাই, তেল ভরপুর আছে, কিন্তু এরা চুরির জন্য এগুলো করতেছে। গতদিন আসছিলাম, আপনার 10 লিটার দিছে, এর বেশি দেয় নাই। দেখা গেল আপনার এখান থেকে উত্তরা গেলেই তো মনে করেন আসতে যেতে যে জ্যাম, রাস্তাঘাটে যে অবস্থা, 5 লিটার এখানেই চলে যায়। তবে পর্যাপ্ত তেল মজুদ থাকলেও ভোক্তাদের বিরুদ্ধে চাহিদার অতিরিক্ত তেল সরবরাহের অভিযোগ পাম্প সংশ্লিষ্টদের। ভিড়টা আছে, তবে মানুষের মধ্যে যে প্যানিক ভাবটা ছিল সেটা ওই গত পরশুদিন যে সার্কুলারটা হইলো 5 লিটার তেল দেওয়ার পর থেকে বাইকারদের মধ্যে অনেকটা রিল্যাক্স ভাব চলে আসছে। আর গাড়ির ক্ষেত্রে বলবো ওনারাও তেল পাচ্ছে, আমাদের এখানে এই পাম্পে পর্যাপ্ত পরিমাণ তেল আছে। এদিকে ভোক্তা পর্যায়ে চাহিদা বাড়লেও ডিপো থেকে পেট্রোল, অকটেন, ডিজেল মিলছে না বলে দাবি পাম্প কর্মকর্তাদের। রেশনিং সিস্টেম করে রাখছে, রেশনিং করে রাখছে, আমাদেরকে দিতেছে না। আমাদের পে অর্ডারও দেওয়া আছে তাদের কাছে, বা আমাদের ট্যাঙ্ক লরির কাছে দেওয়া আছে, কিন্তু দিতেছে না। ঈদকে সহজ করতে রেশনিংয়ের বদলে চাহিদা মাফিক তেল সরবরাহের দাবি ভোক্তা ও পাম্প মালিকদের। মেজবা রহমান, বাংলাভিশন, ঢাকা। জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, দেশের আমদানি নির্ভর জ্বালানি খাতকে আগামী 5 বছরের মধ্যে 100% স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করা হবে। কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল গ্যাস ফিল্ডের 5 নং কূপের আবিষ্কৃত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের উদ্বোধন শেষে একথা জানান তিনি। অভিযোগ করেন, গেল 16 বছরে নিজেদের লুটপাটের জন্য এই খাতকে আমদানি নির্ভর করে রেখেছিল তৎকালীন স্বৈরাচার সরকার। আমানুল্লাহ ওয়ালসের তোলা ছবিতে শুভ মাহফুজের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে বাংলাদেশ সহ পুরো বিশ্বের জ্বালানি সংকটের মধ্যে কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল গ্যাস ফিল্ডের 5 নং কূপের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্স। শনিবার দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এখান থেকে প্রতিদিন 8 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। বর্তমান সংকটের মধ্যে এটিকে অনেক বড় স্বস্তির খবর হিসেবেই দেখছেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি জানান, আমদানি নির্ভর জ্বালানি খাতকে প্রাকৃতিকভাবে স্বনির্ভর করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সরকার দায়িত্ব গ্রহণের পর 180 দিনের মধ্যে আরও 74 ঘনফুট গ্যাস উৎপাদন করবে বলেও জানান তিনি। আমদানি নির্ভর জ্বালানি খাতকে বর্তমানের গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার
স্বয়ং সম্পূর্ণ করতে চাই। অর্থাৎ সৃষ্টিকর্তা আমাদের জমিনের নিচে আমাদের যে সম্পদ দিয়েছেন, আমাদের বাংলাদেশি প্রকৌশলী কর্মকর্তা কর্মচারীদের মেধা এবং যোগ্যতা এবং দক্ষতার যথাযথ ব্যবহারের মাধ্যমে আমরা জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চাই। বিগত স্বৈরাচার সরকার নিজেদের পকেট ভারী করতে জ্বালানি খাতকে আমদানি নির্ভর করে রেখেছিল বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী। তাদের তো কোনো দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা ছিল না। তারা খুব সহজে কোন কায়দায় অর্থ উপার্জন করা যায় ব্যক্তিগত স্বার্থে, সে কারণেই তারা এই খাতটাকে ব্যাপারে নজর দেয়নি। এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করার কথাও জানান অনিন্দ ইসলাম অমিত। শুভ মাহফুজ, বাংলা ভিশন, কুমিল্লা। ঈদযাত্রায় জ্বালানির কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেটে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে, তাই ঈদকে সামনে রেখে যাতায়াতে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই। তবে ভবিষ্যতের কথা বিবেচনায় রেখে সবাইকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, বিশ্ব পরিস্থিতি সবসময় একরকম থাকে না, তাই এখন থেকেই সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা গেলে আমদানির বাড়তি চাপ দেশ ও জাতির উপর কম পড়বে। এ সময় রাশিয়া থেকে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের সম্মতি সংক্রান্ত বিষয় নিয়েও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। প্রথম কথা হলো, ঈদ যাত্রায় জ্বালানির কোনো প্রভাব পড়বে না। আর দ্বিতীয়ত হলো, জ্বালানির ক্ষেত্রে কেউ যেন এটা ভুল না বুঝেন, এটি একটি উপদেশমূলক কথা যে আমরা জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হব। কারণ আগামী দিনে বিরূপ পরিস্থিতি হতে পারে, আমরা যেন অপ্রয়োজনীয় খরচ না করি, আমরা যেন সংযতভাবে খরচ করি, যাতে আমদানির বাড়তি চাপটা দেশ এবং জাতি অনুভব না করে। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের অস্থিরতা ধীরে ধীরে গ্রাস করছে বৈশ্বিক অর্থনীতিকেও। হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বন্ধ থাকায় বিশ্ববাজারে ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম পৌঁছেছে $103। বিশ্বের বিভিন্ন দেশে বেড়েছে শেয়ার বাজারের দরপতন। এছাড়া মুদ্রাস্ফীতি ও সুদের হার বাড়ায় নাজুক পুরো বিশ্ব অর্থনীতি। বিশ্লেষকরা বলছেন, চলমান যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ হলে আরও ভয়াবহ ঝুঁকির মুখে পড়বে বিশ্ব অর্থব্যবস্থা। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের 15তম দিনে বিশ্ববাজারে ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম পৌঁছেছে $103। 2022 সালের পর এই প্রথম অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়ালো। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তেল ক্ষেত্রের ওপর টানা হামলার পাশাপাশি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীও বন্ধ রেখেছে ইরান। এতে প্রয়োজনীয় সরবরাহ ব্যাহত হওয়ায় হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 1 মাসের জন্য রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলেও হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকলে তেলের দাম আরও বাড়বে, এমনকি $200 পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকলে তেলের দাম আরও বাড়বে, এমনকি $200 পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তেল বাজারের এই ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে বিশ্ব শেয়ার বাজারেও। শেয়ার হোল্ডারদের মধ্যে শেয়ার বিক্রির হিড়িক পড়েছে, আর এতে কমতে শুরু করেছে শেয়ারের দাম। বিশ্বের বিভিন্ন দেশের মতো ধস নেমেছে খোদ যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও। সপ্তাহের শেষে দেশটির শেয়ার বাজারের 3টি প্রধান সূচক ডাও জোন্স প্রায় 0.25%, S&P 500 প্রায় 0.6% এবং নাসডাক প্রায় 0.9% কমেছে। বড় দরপতন দেখা দিয়েছে ইউরোপের শেয়ার বাজারেও। শুক্রবার ইউরোপের গুরুত্বপূর্ণ সূচক স্টক্স ইউরোপ 600 প্রায় 0.5% কমেছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজারের সামগ্রিক সূচক MSCI ওয়ার্ল্ডও প্রায় 0.9% নেমে গেছে। অর্থাৎ বিশ্বজুড়ে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দেশের 5টি সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহফুজুর রহমান, বরিশাল সিটি কর্পোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার শিরিন,
ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের রোকনুজ্জামান রোকনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশনে মোহাম্মদ ইউসুফ মোল্লাকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আর রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহফুজুর নবী চৌধুরী। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, প্রতিটি মানুষ চিকিৎসা পাবে তার প্রয়োজন অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী নয়। শনিবার সংসদ ভবনের এলজি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ইফতার মাহফিলে কথা বলেন তিনি। জানান, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোকে মা, শিশু ও নবজাতকের স্বাস্থ্য সেবার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব স্বাস্থ্য কেন্দ্রে থাকবে আলাদা চিকিৎসা সেবা। এছাড়া অ্যাম্বুলেন্স সেবাকে আরও বেশি সুদৃঢ় করা হবে বলেও জানান ডাক্তার জুবাইদা রহমান। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিএনপি ও ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের প্রতিটি মানুষের জন্য সহজ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালাল মুক্ত করতে নেওয়া হচ্ছে পদক্ষেপ। সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের পর পৌরসভার মশক নিধন অভিযানের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার দেশের স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায়। গ্রামের সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে শক্তিশালী করা হচ্ছে। স্বাস্থ্য খাতে অনিয়ম ও অব্যবস্থাপনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। আমাদের তো এমনিতে জনসংখ্যার অনুপাতে আমাদের ডাক্তারের সংখ্যা কম, ফেসিলিটিস অপ্রতুল। সেখানে যদি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর ডাক্তার চলে যায় যে কারো কারণে, তাহলে মানুষ সেবা পাবে কোথায়? কাজে ওই জিনিসগুলি সরেজমিনে দেখার জন্যই এই ভিজিট মূলত। জনগণ যাতে বিনা হয়রানিতে চিকিৎসা পায়, ঘরের দরজায় যেন জনগণ চিকিৎসাটা পায়, আমরা সেইভাবে চিকিৎসার সেবাটাকে জনগণের কাছে নিয়ে যেতে চাই। আমাদের কত লোক রুরাল এরিয়াতে থাকে, এখানে না হয় আপনি এসে দৌড় দিয়ে পান। গ্রামের ভিতরে যে মানে ডাক্তারি সেবাটা পায়, আমরা সেই সেবাটাকে জনগণের ঘরের দুয়ারে নিয়ে যেতে চাই। মাফিয়া ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জানান, জনগণের সম্পদ জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করা হবে। শনিবার ধূপখোলা গ্যান্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ফ্যাসিস্ট সরকারের গুম, খুন ও নির্যাতনের শিকার নেতাকর্মী স্বজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শ অনুযায়ী একটি সম অধিকারের রাষ্ট্র গড়াই তার লক্ষ্য। দেশের সামগ্রিক সমস্যা এবং নগরের বিভিন্ন সমস্যা সমাধানে দলের হাতকে শক্তিশালী করতে হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত 31 দফা কর্মসূচি বাস্তবায়নে সবাইকে কাজ করার আহ্বান জানান ইশরাক হোসেন। 5% নাগরিকের কাছে 95% সম্পদ বন্দী হয়ে রয়েছে। বাংলাদেশে মাফিয়া চক্রের কাছে বাংলাদেশের জনগণের অর্থ সম্পদ লুটপাট হয়ে গিয়েছে। আমরা আগামী দিনে সেটা নিরসন করতে চাই। আমরা এই মাফিয়াদের দাঁত ভাঙা জবাব দিয়ে, তাদের কালো হাত ভেঙে দিয়ে জনগণের অর্থ সম্পদ জনগণের কাছে যাতে পৌঁছে যেতে পারে সেটা নিশ্চিত করতে চাই। সংক্ষিপ্ত আয়োজনের বই মেলায় এবারে পাঠক ক্রেতাদের তেমন সাড়া নেই। উপস্থিতি খুবই কম, যার প্রভাব বিক্রিতেও। অনেকটা নিয়ম রক্ষার মেলায় শুধু শিশু প্রহরী, শিশু কিশোরদের বাড়তি আগ্রহ লক্ষ্য করা গেছে। আগামীকাল শেষ হতে যাওয়া মেলায় এবারে গত বছরের চেয়ে অর্ধেকেরও কম বই প্রকাশ হয়েছে। শনিবার ছুটির দিনে বইমেলায় ভিড় শুধু শিশু কর্নারকে ঘিরে। শেষ দিকে এসেও জমেনি এবারের সংক্ষিপ্ত আয়োজনের বইমেলা। প্রকাশকদের কণ্ঠেও হতাশার সুর। শুক্রবার সন্ধ্যার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগ স্টল। বৃষ্টিতে ভিজে যাওয়া বই শুকাতে দেওয়া হয়েছে এভাবেই। ছুটির দিনের সকালে যে অল্প সংখ্যক পাঠক ক্রেতার দেখা মিলল, তারাও মেলায় নতুন বই প্রকাশনার স্বল্পতা সহ জৌলুস কমার কথাই বলল। তবে শিশুদের কর্নারেই শুধু ব্যতিক্রম। শিশু কিশোরদের ভিড় পাপেট, বায়োস্কোপ থেকে তাদের প্রকাশনীগুলোতেও। আওয়ামী লীগ সরকারের সময় এভিয়েশন ও পর্যটন সহ বেশিরভাগ খাতকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। অ্যাভিয়েটর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। রাজধানীর অল কমিউনিটি ক্লাব মিলনায়তনে অ্যাভিয়েশন ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 10 নারীর হাতে পুরস্কার তুলে দেন তিনি। অ্যাভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরামের তৃতীয় এই আসরে পাইলট, কেবিন ক্রু, মার্কেটিং, সেলস, গ্রাহক সেবা এবং উদ্যোক্তা সহ মোট 10টি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী। এ সময় সিভিল অ্যাভিয়েশনের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান,
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, ইথিওপিয়ান এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট ও রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহাগ হোসেন সহ এ খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করবে 4 শতাধিক পুলিশ, জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। গাজীপুর পুলিশ লাইনে সুধী সমাবেশ ও ইফতার শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়ে আইজিপি আরও বলেন, মহাসড়কে যত্রতত্র যাত্রী উঠানো বন্ধ করতে শ্রমিকদের জন্য চন্দ্রায় আলাদা মাঠে বাস থামানোর জায়গা ঠিক করে দেওয়া হয়েছে। গাজীপুর 2 আসনের সংসদ সদস্য মঞ্জুরুল কবির রনি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরায়েল হাওলাদার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুদ্দিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ঈদকে সামনে রেখে রাজধানীর মার্কেটগুলোতে ধীরে ধীরে জমতে শুরু করেছে ঈদ বাজার। তবে অন্যান্য বছরের তুলনায় এখনও তেমন ক্রেতার ভিড় দেখা যাচ্ছে না ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স ও আজিজ সুপারমার্কেটে। দোকানিরা বলছেন, ঈদের দিন যত ঘনিয়ে আসবে ততই বাড়বে কেনাকাটা। আসমা আক্তার নূপুরের রিপোর্ট। ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্সে মূলত শিশুদের পোশাকের দোকানগুলোতে ঈদের নতুন সংগ্রহ সাজিয়ে রাখা হয়েছে। ছোট ছেলে মেয়েদের জন্য নানা রঙের ফ্রক, 3 পিস, পাঞ্জাবি, পাজামা ও আধুনিক ডিজাইনের পোশাক রয়েছে দোকান জুড়ে। তবে এখনও ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম। ঈদের আগের শেষ শনিবার বিকেলে দোকানগুলোতে দেখা যায় হাতে গোনা অল্প সংখ্যক ক্রেতা বাচ্চাদের জন্য পোশাক কিনছেন। দরদাম করে বাচ্চার মুখে হাসি ফোটাতে কিনে নিচ্ছেন পছন্দের পোশাক। আমার লেহেঙ্গা পছন্দ, এখনো কিনি নেই। কি কিনবা? আম্মু জানে। জামা কিনছি, প্যান্ট কিনছি। প্যান্ট, আর শার্ট আর জুতা। বাচ্চার জন্য আসছে, বাচ্চা পছন্দ করছে তো করছে না, এখন দেখি কোনটা চুজ করে। আগে তো নিজে যা চুজ করতাম তাই পড়তো, এখন বাচ্চা নিজেই চুজ করে নিতে চায় সবকিছু। বিক্রি খুব খারাপ অবস্থা, কারণটা বলতে পারবো না। কালকে একটু ভালো হয়েছে, শুক্রবার ছিল, আজকে সন্ধ্যার পরে আর কি কাস্টমার হয়। কারণ হয়তো সামনে 2-1টা দিন হয়তো আর একটু ভালো হতে পারে। অন্যদিকে আজিজ সুপারমার্কেটে ছেলেদের ঈদের পাঞ্জাবির দোকানগুলোতে নতুন ডিজাইনের নানা ধরনের পাঞ্জাবি সাজিয়ে রাখা হয়েছে। সুতি, সিল্ক ও এমব্রয়ডারি কাজের পাঞ্জাবির প্রতি তরুণদের আগ্রহ বেশি থাকে বলে জানান বিক্রেতারা। আমি কুমিল্লা দাউদকান্দি থেকে আসছি আর কি। আমার একটা ছোট্ট বাচ্চাদের দোকান আছে। আমি পাঞ্জাবি সবসময় আজিজ মার্কেট থেকে এই দোকান থেকে নিয়ে বাচ্চাদের, আর পাঞ্জাবি আসলে মান অনেক ভালো। আগে যে পাঞ্জাবিটা মনে করেন আপনার 1200-1500 হয়ে যেত, এখন সেটা হচ্ছে 2500 চলে গেছে। এই আর কি দাম খুবই হাই চলে যাচ্ছে এখন। আমাদের আসলে মূলত ব্যবসা হচ্ছে হোলসেলের, তো নির্বাচনটা এমন একটা সময় ফেলাইছে যখন আমাদের সেলের মূল সময়টা ছিল, তো তখন আমাদের একটা আসলে 3 দিন বন্ধ, মানে আমাদের অনেক ক্ষতি হয়েছে, এর জন্য অনেক কাস্টমার আসে নাই। সব মিলিয়ে নতুন পোশাকের সমাহার থাকলেও এখনও বড় ধরনের ভিড় দেখা যায়নি ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স ও আজিজ সুপারমার্কেটে। তবে ব্যবসায়ীরা আশা করছেন বেতন বোনাস পাওয়ার পর শেষ সময়ে কেনাকাটায় নামবেন অনেকে। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। সারা দেশের আরও কিছু খবর নিয়ে এখন রয়েছে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্বের বৃহৎ কড়াইয়ের উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে তা উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। নেত্রকোনা সাংবাদিক ফোরামের আয়োজনে রাজধানীতে হয়েছে ইফতার মাহফিল। সেগুনবাগিচার রয়্যাল ইন ঢাকা সিটি ভিউ টাওয়ারে হয় আয়োজন। প্রধান অতিথি ছিলেন সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। কেরানীগঞ্জ প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। এতে সভাপতিত্ব করেন স্থানীয় প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ আব্দুল গনি। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শেখ শামীউদ্দিন। রাজধানীর উত্তরার বেলি কমপ্লেক্সে যাত্রা শুরু হলো বাংলাদেশি হেরিটেজ ও ঐতিহ্যের মিশেলে তৈরি আধুনিক এথনিক ফ্যাশন ব্র্যান্ড মিঙ্গেলের, যেখানে একীভূত হয়েছে 4টি ভিন্নধর্মী ব্র্যান্ড। শোরুমটি সাজানো হয়েছে প্রিমিয়াম আঙ্গিকে। কেনাকাটায় মিঙ্গেল দিচ্ছে বিশেষ উপহার, পোশাকে থাকছে 30% ডিসকাউন্ট। রাজধানীতে ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমার ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে হয় আয়োজন। উপস্থিত ছিলেন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমার সভাপতি তসলিম চৌধুরী, ছিলেন ইমার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস নাইম পরাগ সহ উচ্চপদস্থরা। আয়োজকরা জানান, ইফতারের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করতে এই আয়োজন। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ভোটের কালি মোছার আগে নির্বাচনী অঙ্গীকার পূরণের রেকর্ড প্রধানমন্ত্রীর। 1 বৈশাখ
চালু হবে কৃষক কার্ড। 30 এপ্রিল পর্যন্ত চলবে প্রথম অধিবেশন। ঈদের আগে শেষ কর্মদিবস আগামীকাল। সংসদে সংবিধান সংস্কার বিষয়ে ফয়সালার আশা। আগামীকালই সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি জামায়াত এনসিপির, নইলে রাজপথে নামার হুঁশিয়ারি। তুলে নেওয়া হচ্ছে পেট্রোল, অকটেন, ডিজেলের রেশনিং, সিন্ডিকেট ও বাড়তি মজুদের পাল্টাপাল্টি অভিযোগ। জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণতার আশা প্রতিমন্ত্রীর। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।